ঢাকার কড়াইল বস্তিতে যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানের নেতৃত্বে অভিযানকালে কড়াইল বস্তির ঘরে ঘরে তল্লাশি করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে বিস্তারিত। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন ডিজি মোহাম্মদ আহসানুল জব্বার যোগদানের পর রাজধানী সহ সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে সকালে রাজধানীর কড়াইল বস্তিতে যৌথ সাঁড়াশি অভিযানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ পুলিশ প্রশাসন। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালানো হয়। পুরো বস্তির বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আপনার ছেলে কি মাদক সেবন করে? খাইতো খুব আর কি কম 20 লক্ষ। আমি 1.5 বছর তবে মাদক সেবন করেছেন। আমার মনে এটা কষ্ট আছে না যে আমার বাপ মা আমার ফিরে চলে গেছে, আমার ছোট একটা বোন, আমার কষ্ট আছে না স্যার, আর জীবনে গাঁজা খাবো না। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কড়াইল বস্তি মাদকের আখড়া। এখানে অনেক ব্যবসায়ী এবং সেবনকারী আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা পালিয়ে গেছে। বড় একটা অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীদের ভিতরে একটা ভীতি সঞ্চারে, সেটাও জানেন, সেটাও একটা উদ্দেশ্য। সামাজিক একটা সচেতনতা তৈরি করা, সেটা একটা আমাদের উদ্দেশ্য। মাদক ব্যবসায়ীরা বিষয়টা টের পেয়ে তারা অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারপরও আমরা সার্চ করেছি, তল্লাশি করেছি এবং 3 জন ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। আমরা পরবর্তীতে আমাদের এটা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করে সব ডিপার্টমেন্ট এখানে আছে, আমরা হয়তো কৌশল পরিবর্তন করব, পরবর্তীতে সেভাবে আমরা আগাবো। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। হেদায়েতুল্লাহ সীমান্ত, SATV, ঢাকা। এবারে ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনার প্রভাবে বাংলাদেশে খাদ্য নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কোভিড-19 পরিস্থিতির কারণে বিশ্বে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দীর্ঘমেয়াদী কী প্রভাব পড়বে তা বলা মুশকিল হলেও বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় দ্রুততার সাথে সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে বলে জানান তিনি। সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 35তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে অনলাইনে দেয়া বক্তব্যে কথা বলেন ডক্টর রাজ্জাক। কৃষিমন্ত্রী বলেন, কোভিড-19 ও জেনেটিক রোগের চ্যালেঞ্জ মোকাবেলায় এক স্বাস্থ্য অ্যাপ্রোচ নিতে হবে, যেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ককে বিবেচনায় নিয়ে কাজ করা সম্ভব হয়। এবারের 35তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সের আয়োজক দেশ ভুটান। করোনা পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 1 সেপ্টেম্বর শুরু হয়েছে সম্মেলন। কনফারেন্সের চেয়ারপারসন ভুটানের কৃষি ও বন মন্ত্রী লিওনপো ইয়েশি পেনজর, FO এর মহাসচিব ডং ইউ কিউ এবং 46টি সদস্য দেশের কৃষিমন্ত্রীরা এতে অংশ নিয়েছেন। মৌলভীবাজারের বাগানগুলোতে উৎপাদন ধসের কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চা পাতার দাম। ক্রেতা শূন্য হয়ে পড়েছে শ্রীমঙ্গলের পাইকারি বাজার। কর্তৃপক্ষ বলছে, উৎপাদন হ্রাসের পাশাপাশি চোরাই পথে ভারতীয় চা পাতা আসা বন্ধ হওয়ায় দাম বাড়ছে। মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত হোসেন সবুজ। প্রতিকূল আবহাওয়ার কারণে মৌলভীবাজারের 93টি বাগানে উৎপাদন বিপর্যয় হয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে চা পাতার পাইকারি বাজার শ্রীমঙ্গলে। প্রতিদিন বাড়ছে চা পাতার দাম। শুরুতে ব্যবসায়ীরা খুশি হলেও ক্রেতা কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। করোনার কারণে প্রায় 6 থেকে 7 মাসে চা পাতার নজিরবিহীন দরপতনে বড় ধরনের ধাক্কায় পড়ে ব্যবসায়ীরা। এখন দামের ঊর্ধ্বগতির কারণে না কিনে বাজারে এসে শুধু ঘোরাঘুরি করে ফিরে যাচ্ছে পাইকাররা। কয়েকদিন আগে বেচা কিনা হইলো, হওয়ার পরে এখন আবার বাজার আবার বাড়ি গেছে, বাড়ি যাওয়ার এখন কোনো ক্রেতা নেই। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে বলে জানান চা পাতা ব্যবসায়ী সমিতির এই নেতা। বর্তমানে আসছে যে চায়ের বাজারটা ঊর্ধ্বগতির দিক দিয়ে আগুয়ার, আশা করা যায় চায়ের বাজার আরো বাড়বো। গুণগত মান বাড়াতে পারলে আন্তর্জাতিক বাজার ধরে রাখা সম্ভব বলে মনে করেন সুজনের এই কর্মকর্তা। সেই মানটাকে আমাদের আন্তর্জাতিক মানের পর্যায়ে নিতে হবে।
কিন্তু যদি আমরা সেটা নিতে পারি না পারি তাহলে আমরা পিছিয়ে পড়বো, আমাদের চা শিল্প আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। নিম্নমানের কীটনাশক প্রয়োগ ও রাসায়নিক প্রক্রিয়ার কারণে চা উৎপাদন কমে যাচ্ছে বলে অভিযোগ করেন এই পরিবেশবিদ। প্রতিবেশী যে দেশগুলো আছে তারা যেভাবে চা উৎপাদনে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে পাল্লা দিয়ে আমরা যদি আমাদের ব্যবস্থাপনাকে উন্নত করতে পারি, তাহলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের চায়ের কদর বৃদ্ধি পাবে। অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে উৎপাদন কমেছে, এর কারণেই দাম বাড়ছে। এটি চা শিল্পের জন্য সুসংবাদ বলে মনে করেন এই কর্মকর্তা। চা গাছে যেমন পানি দরকার তেমন সানলাইটও দরকার। জুন মাসে 30 দিনের মধ্যে 25 দিন ক্লাউডি ওয়েদার ছিল, তার জন্য চা গাছ সাফার করেছে, আমরা ক্রপ ক্যাম্প পেয়েছি। ভারত থেকে অবৈধ পথে আসা বন্ধ হলে দেশের চা পাতার দাম বাড়বে বলে আশা করেন এই বাগান মালিক। দাবি হলো যে সরকারের কাছে যাতে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কোনো চা পাতা ইম্পোর্ট করার দেশের শিল্পটাকে রক্ষা করার জন্য, এটাকে আমরা সবাই দৃষ্টি দেওয়া উচিত। শুধু দাম নয়, গুণগত মানের দিক দিয়ে বাংলাদেশের চা বিশ্ব সেরা হবে বলে প্রত্যাশা করেন তারা। এসএটিভি নিউজ ডেস্ক। দেখছেন এসটিভি নিউজ আওয়ার। লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সাথে মেসির বাবার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। কোনো পক্ষই গ্রহণযোগ্য সমাধানে আসতে পারেনি। আর্জেন্টাইন তারকার পক্ষে আলোচনায় ছিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি, ভাই রদ্রিগো এবং একজন আইনজীবী। প্রায় 1.5 ঘন্টা স্থায়ী মিটিংয়ে কাতালান ক্লাবটির পক্ষে ছিলেন সভাপতি জোসেফ মারিয়া বার্টোমেও ও কর্মকর্তা হাভিয়ে বোর্দোস। এদিকে এক ফ্যাক্স বার্তায় চুক্তির একটি ধারা সক্রিয় করে ফ্রি ট্রান্সফারে দলবদলের ইচ্ছা প্রকাশ করেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। তবে বার্সেলোনার দাবি চুক্তির ওই ধারা কার্যকরের সময় শেষ হয়েছে গত 10 জুন। নতুন মৌসুমের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করেছে বার্সেলোনা, তবে তাতে যোগ দেননি মেসি। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। নারী এককে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকেছেন নাওমি ওসাকা, তবে হেরে গেছেন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভা। অঘটনের সম্ভাবনা জেগেছিল জোকোভিচ কাইল এডমুন্ড ম্যাচে। ওয়ার্ল্ড নাম্বার 1-এর বিপক্ষে প্রথম সেট টাই ব্রেকে জিতে নেন ব্রিটিশ এডমুন্ড, তবে শেষ পর্যন্ত জকোর অভিজ্ঞতার কাছে হার মানেন ব্রিটিশ তারকা। 6-3, 6-4 ও 6-2 গেমে পরের 3 সেট জিতে চলতি বছর শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখেন জোকোভিচ। তৃতীয় রাউন্ডে জার্মান জ্যান লেনার্ডের মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা। এদিকে ফ্রেঞ্চ ক্যারোলিনা গার্সিয়ার মুখোমুখি হন চেক তারকা প্লিসকোভা। 6 গেমে হেরে বসেন প্রথম সেট। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি চেক তারকার। টাই ব্রেকে গড়ানো সেট 7-2 পয়েন্টে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন গার্সিয়া। দেখছেন এসটিভি নিউজ আওয়ার। ভারতের করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড হয়েছে। একদিনে শনাক্ত প্রায় 84,000। এর আগে বিশ্বের কোনো দেশে একদিনে এত সংক্রমণ হয়নি। সংক্রমণের রেকর্ডের পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে মৃতের সংখ্যাও। লাগামহীনভাবে বাড়ছে ভারতে করোনা সংক্রমণ। বুধবার বিশ্ব রেকর্ড গড়ে একদিনে সংক্রমিত হলেন প্রায় 84,000 মানুষ। সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই তথ্য দেয়। পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 83,883 জন, যা গতকালের চেয়ে প্রায় 5,000 বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 38,53,507 জন। গত 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1043 জনের। আক্রান্তের পাশাপাশি দৈনিক সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন 29,70,493 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে 8,15,538 জন। এদিকে বিশ্বে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 2,61,77,000 ছাড়িয়েছে। আর এই মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 8,67,000। সিরিয়ার বিমান ঘাঁটির উপর ইসরায়েল নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে T4 বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে ইরনা জানিয়েছে, বুধবার রাত 10টার পর দক্ষিণাঞ্চলীয় আল তানফ এলাকা থেকে T4 বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে সামরিক সূত্র দাবি করেছে। এর দুদিন আগে দখল করে নেওয়া গোলান মালভূমি থেকে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে 6 জন নিহত হয়েছে, আহত হয় আরও অনেকে। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক চুক্তির পর থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকা ও সিরিয়ায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। দক্ষিণ কোরিয়ার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন মেসাক। বৃহস্পতিবার ভোরে ঘন্টায় 140 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। দক্ষিণ কোরিয়ার আঘাত হানার পর টাইফুনটি উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির উপকূলীয় বুসান শহর। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎহীন হাজার হাজার ঘরবাড়ি। টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে জাপানের পশ্চিম উপকূলে ঘন্টায় 162 কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। টাইফুনের কবলে পড়ে জাপানে একটি কার্গো জাহাজ সহ 45 নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজে 6000 গবাদি পশু ছিল। Police say 1 person died and 12 were hurt in the city. Ferries and flights have been cancelled. নিউজ আওয়ার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে যাব আরেকবার। ইউএনও ওয়াহিদার অবস্থা এখনও সংকটাপন্ন। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা এনে রাতে অপারেশন শুরু, জানালেন চিকিৎসক। 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। সমুদ্র সীমায় চোরাচালান বন্ধে তৎপর থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল ব্যাজ পড়লেন নৌবাহিনী প্রধান। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ফের 6 মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। বাসা থেকে চিকিৎসা নেওয়ার শর্তে সাজা আরও 6 মাস স্থগিত। রাজধানীতে নিয়ন্ত্রণহীন অবৈধ অটোরিকশা যেন মৃত্যু ফাঁদ। প্রভাবশালীদের যোগসাজশে সড়কে বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। নিউজ আওয়ার এ পর্যন্ত।